আমাদের সম্মানীয় স্পিকার ঢুকে গেছেন। ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ। গুড ইভিনিং। নমস্কার সবাইকে। হ্যাঁ, নমস্কার। দীপক বাবু, এবার আমরা শুরু করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, আর 1 মিনিট দেখে নিয়ে। হ্যাঁ, এবারে শুরু হতে পারে। হ্যাঁ, এবার শুরু করা।
আচ্ছা, শোনা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, শোনা যাচ্ছে না? ও, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে তো। তোমার কথা শোনা হ্যাঁ, যাচ্ছে? শোনা যাচ্ছে আপনার। আমারটা করে দাও। আমাদের যিনি আজকের ওয়েবিনারটি গ্রন্থনা করবেন, যে শচীন্দ্রনাথ বড়পন্ডা মেমোরিয়াল লেকচার এবং আমাদের সোপানের যে অ্যানুয়াল প্রোগ্রাম, ওনার স্পিকারে কিছু একটা অসুবিধা হচ্ছে, মাইকটা বোধহয় কাজ করছে না, তাই উনি এখানেই আছেন। আমার ফোন থেকেই উনি অপারেট করবেন, তাহলে আমার ফোন থেকেই উনি কথা বলবেন। নমস্কার। আমরা প্রত্যেক বছর এই দিনে প্রয়াত ডক্টর শচীন্দ্রনাথ বড়পন্ডা মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা ওয়েবিনারের আয়োজন করি এবং আমরা 2020 সালের 6ই জুন ডক্টর বড়পন্ডা প্রয়াত হয়েছিলেন। আমরা 2021 থেকে প্রত্যেক বছরই আমরা তার স্মৃতিতে আমরা একটা এই ধরনের ওয়েবিনার আমরা আয়োজন করি। প্রথমে একটা কথা আপনাদের বলে রাখি, যারা আমাদের এই ওয়েবিনারে প্রত্যেক বছরই প্রায় আসেন তারা আছেন, আবার এমনও কেউ আছেন যারা এই বছর নতুন আপনারা জয়েন করেছেন আমাদের ওয়েবিনারে। তো তাদেরকে একটা কথা বলি, একজন মানুষ তাকে যখন আমরা স্মরণ করি, তার স্মরণে আমরা যখন একটা ওয়েবিনারের আয়োজন করি তখন বুঝতে হবে সেই মানুষটি সত্যি একটা অন্য রকমের মানুষ ছিলেন। তিনি ছিলেন একাধারে শিক্ষক, একাধারে শিল্পী, এবং তার লেখা বই যেরকম স্কুল পাঠ্য হিসেবে ব্যবহার করা হয়, সেরকম ভাবে তার লেখা বহু গল্প উপন্যাস আমরা পড়তে পারি। একই সঙ্গে তিনি ছিলেন অসম্ভব গুণী একজন শিল্পী, কিন্তু আত্মপ্রচার বিমুখ এই মানুষটি কখনোই নিজের কোনো কীর্তিকে সেইভাবে তুলে ধরেননি। সেই জন্য তারপরে আমরা যারা তার ছাত্র, তার গুণমুগ্ধ, আমাদের তো একটা দায়িত্ব এসে পড়ে যে সেই মানুষটাকে সমাজে আমাদের মধ্যে, আমাদের স্মরণে, আমাদের স্মৃতিতে বাঁচিয়ে রাখা। এবং সেই একটা উদ্দেশ্য নিয়ে ওই রকম একজন মহান মানুষ, তার বহুমুখী প্রতিভা ছিল। আমরা তার সেই বহুমুখী প্রতিভার কারণেই আমরা ওয়েবিনারটাকে এমনভাবে আয়োজন করি যেখানে সমাজ, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, চিকিৎসা, প্রত্যেকটা ক্ষেত্রে এবং বাণিজ্য, এই ধরনের প্রতিটি ক্ষেত্রকে আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ প্রতিটি ক্ষেত্রেই ছিল তার অসীম আগ্রহ। অসীম আগ্রহের সঙ্গে তিনি পড়াশোনা করতেন, আমাদের সঙ্গে আলোচনা করতেন, কোনো বয়সের পার্থক্য তিনি সেইভাবে মানতেন না। সেই অসাধারণ প্রতিভাসম্পন্ন গুণী মানুষ, তিনি রেখে গেছেন কিছু তার কীর্তি, সেগুলোকে আমরা স্মরণ করি, সেগুলোকে চর্চা করি, এবং এই চর্চাটা আমরা এই কারণেই করি যাতে আমরা নিজেরা সমৃদ্ধ হই। এই রকম একটা জায়গা থেকে ডক্টর শচীন্দ্রনাথ বড়পন্ডাকে স্মরণে রাখার, তাকে চিন্তন, তার মননকে ধরে রাখার একটা অন্যতম উপায় হচ্ছে আমরা বেছে নিয়েছি একটা করে আমরা ওয়েবিনার প্রত্যেক বছর আমরা আয়োজন করি। আপনারা জানেন, অনেকে হয়তো জানেন না, আমরা প্রথম শুরু করেছিলাম তখন অতিমারি কাল। তখন অতিমারিতে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আমরা একটা সেমিনার করেছিলাম। তারপরে সেল প্রমোশন অ্যান্ড জুট আর্টিজানদের নিয়ে আমরা একটা কাজ করেছিলাম। তারপরে যেটা ছিল অত্যন্ত আকর্ষণীয় একটা জিনিস ছিল কৈশোরে মানসিক স্বাস্থ্য, এই নিয়েও আমরা একটা বক্তৃতার আয়োজন করেছিলাম।
এছাড়া আমরা পরবর্তীকালে 19 শতকে বাঙালি সাহিত্যিকদের বিজ্ঞান চেতনা, তারপরে আমরা একটা কৃত্রিম মত্তা ও মানবতার ভবিষ্যৎ, যেটা এখন খুবই মানে প্রয়োজন এরকম একটা জিনিস, সেটা নিয়ে আমরা বক্তৃতার আয়োজন করেছিলাম। আবার কখনো অনলাইনে আমরা একটা শেয়ার ট্রেডিং এর কোর্সও করেছিলাম। এবং সোজা কথা, মানুষকে শুধুমাত্র हेलो মানে हेलो একটা सर। শুনতে सर পাচ্ছেন? यहाँ पर मतलब बहुत कोई कोई बंगाली नहीं आता है, तो क्या आप इंग्लिश में बोल सकते हैं? এটা আমাদের এই সেমিনারটা পুরোটাই আমরা বাংলায় আয়োজন করে থাকি, এবং যেহেতু উনি বাংলার সাহিত্যিক ছিলেন, বাংলা ভাষায় তার গবেষণা, তিনি এবং বাংলার তার গবেষণাটাই ছিল একটা অত্যন্ত আকর্ষণীয় বিষয়। সেটা হচ্ছে তিনি নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং হরপ্রসাদ শাস্ত্রীর আন্ডারে তিনি করেছিলেন বাংলার রসসাহিত্যের উপর তার গবেষণা, যে কারণে আমরা এই ভাষাটাকে প্রাধান্য দিয়েই এই সেমিনারটার আয়োজন করে থাকি। এবং যে বক্তৃতাটা হবে সেটাও বাংলাতেই হবে, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। এইবার আমি যেটা বলতে চাইছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষদের আমরা নিয়ে আসি। এই বছর আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই বছর আমরা এমন একটা বিষয় আমরা বেছেছিলাম, যে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে প্রচন্ড একটা প্রয়োজনীয় বিষয়, সেটা হচ্ছে ইন্টার্ন টু এন্টারপ্রেনিয়রশিপ। এই বিষয়ে আমরা যখন ঠিক করি আমরা কাকে বলবো, তারপরে করতে করতে আমরা অত্যন্ত গুণী মানুষ এবং আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর শর্মিষ্ঠা ব্যানার্জির সঙ্গে আমরা যোগাযোগ করি। ম্যাডাম আমাদের এই সবটা শুনে, আমাদের তো ছোট সেমিনার, মানে আমরা সেই অর্থে খুব বৃহত্তর ক্ষেত্র নয়, তাও তিনি রাজি হয়েছেন আমাদের এখানে বলার। তিনি অত্যন্ত গুণী এবং কৃতি মানুষ, তিনি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত, এবং তিনি মানব সম্পদ উন্নয়ন থেকে শুরু করে মহিলাদের নানা ইস্যুস নিয়ে তিনি কাজ করেছেন। এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের জন্য তিনি অনেক অনেক মানে তার বিশাল একটা ভূমিকা আছে। বিশেষত উনার একটা বর্তমান গবেষণাটাই হচ্ছে ওমেন্স এন্টারপ্রেনিয়রশিপ, যেটা মানে একটা অত্যন্ত অভিনব এবং প্রয়োজনীয় বিষয়। আমরা আমাদের এই বক্তৃতামালার সঙ্গে সঙ্গতি রেখে আমরা এই বিষয়টাকে আজকে আমরা পছন্দ করেছি, এবং ডক্টর বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানে আমরা তার কাছে অসীম কৃতজ্ঞ। তিনি রাজি হয়েছেন আমাদের এখানে বলার জন্য, তিনি তার অমূল্য সময় আমাদের দিয়েছেন। ইনি অত্যন্ত কৃতি মানুষ, দেশে বিদেশে নানা গবেষণা পত্র ওনার প্রকাশিত হয়েছে, এবং তিনি আমাদের এখানে আজকে বলবেন একটু পরেই। তো আমাদের একটা আনুষ্ঠানিকতা থাকে খুব ছোট্ট। আমরা অনুষ্ঠান শুরুর ঠিক আগে আমাদের মধ্যে উপস্থিত আছেন আকাশবাণীর ঘোষিকা টিনা সাহা। তাকে আমরা অনুরোধ করেছিলাম যে আমরা তো যেহেতু আমরা বাংলা নিয়ে বাংলা বিষয়ে কাজ করি, তিনি একটা সঙ্গীত পরিবেশন করবেন, এবং তার সঙ্গীত পরিবেশিত হলে তারপর আমাদের পক্ষ থেকে একটি স্বাগত ভাষণ থাকবে, এবং তারপরেই ডক্টর বন্দ্যোপাধ্যায় আমাদের বলবেন, আমরা শুনবো, সমৃদ্ধ হব। আমি টিনা সাহাকে অনুরোধ করছি একটা উদ্বোধনী একটা সঙ্গীত পরিবেশন করার জন্য। নমস্কার নমস্কার সোপানকে, এবং অনেক ধন্যবাদ জানাই সোপানকে, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই স্যার আছেন আমার, স্যার এখানে দীপক স্যার, আজকের এই অনুষ্ঠানের একটা ছোট্ট অংশ আমাকে মনে করার জন্য। আজকে উদ্বোধনী সঙ্গীত আমি পরিবেশন করব। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদি রব জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম এক সেই
রাজো রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। ধন্যবাদ। টিনাকে আমাদের পক্ষ থেকে, সোপানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করব প্রত্যেক বছরই ও আমাদের সমৃদ্ধ করবে ও আমাদের সঙ্গে থাকবে। আমি এবার সোপানের সম্পাদক ডক্টর সারদা মণ্ডলকে সোপান স্বাগত ভাষণ এবং সোপানের বিষয়ে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। ডক্টর সারদা মণ্ডল, তিনি হচ্ছেন প্রভু জগৎবন্ধু কলেজের আন্দুলের, তিনি ভূগোল বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর, তিনি সোপানের সম্পাদক। আমি ডক্টর সারদা মণ্ডলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সমবেত সুধীজনকে। আমি একটুখানির জন্য ক্যামেরাটা একটু অন করছি। সকলকে আমি সম্মান এবং শুভেচ্ছা জানাই। আমি আমাদের আজকে যিনি গ্রন্থনা করছেন সেই তুলসী প্রসাদ দাস মহাপাত্রকেও সম্মান জানাচ্ছি। আর শুরুতেই সোপান স্টাডি অফ পিপল অ্যান্ড নেচার, এইটারই মানে SOPAN, এইটাকে নিয়েই আমরা সোপানটা তৈরি করেছি। আর আজকের সম্মানীয় বক্তা যিনি শ্রীমতী শর্মিষ্ঠা ব্যানার্জি মহাশয়াকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আর এই ওয়েবিনার সম্পর্কে বলার আগে যেরকম আজকে গ্রন্থক বললেন যে সোপান সংস্থাটির পরিচয় দু চার কথায় আমাকে দিতে হবে। এই সংস্থাটি যাত্রা শুরু করেছে 6 জুন 2021 এবং খুব ভালো লাগছে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আমরা আজ 5ম বর্ষে পদার্পণ করলাম। আমরা কয়েকজন পরিচিত সমমনস্ক মানুষ মিলে এই উদ্যোগটি গড়ে তুলেছি। এই সংস্থার যিনি অনারারি সভাপতি ডক্টর দীপক কুমার বড়পন্ডা মহাশয়, বর্তমানে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্টের কিউরেটরের দায়িত্ব পালন করছেন। কর্মজীবনটা আসলে তিনি বেশিরভাগটাই কাটিয়েছেন লোক সংস্কৃতি এবং লোকশিল্পীদের নিয়ে। আর আমি এখন যে অনারারি সচিব হিসেবে আমি এই সংস্থায় একটু শ্রম দিচ্ছি, আমি হলাম অ্যাসোসিয়েট প্রফেসর ভূগোল বিভাগ, প্রভু জগৎবন্ধু কলেজ, হাওড়া আন্দুল। আর আমার জীবনটা অনেকটাই কলেজের ছাত্রছাত্রী কেন্দ্রিক। আর আমরা সোপানে যেটুকু কর্মকাণ্ড এই 5 বছরে করতে পেরেছি সেটা অনেকটাই লোকশিল্পী এবং ওই ছাত্রছাত্রী কেন্দ্রিকই থেকে গেছে। কি কি ওয়েবিনার আয়োজিত হয়েছিল এবং কি কি কাজ হয়েছে মোটামুটি আপনারা তার একটা পরিচয় পেয়েছেন। আর এই যে কৈশোরে মানসিক স্বাস্থ্যর বক্তা, এই বিষয়টা নিয়ে বক্তব্য রেখেছিলেন ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায়, হেড অ্যান্ড প্রফেসর সাইকিয়াট্রি মেডিকেল কলেজ কলকাতা। আর এই যে সায়েন্স কনসিয়াসনেস ইন দ্য মাইন্ড অফ বেঙ্গলি রাইটার্স ইন 19th সেঞ্চুরি, অসাধারণ বক্তব্য রেখেছিলেন অঙ্কোলজিস্ট এবং বিশিষ্ট কলকাতা বিশেষজ্ঞ শ্রী শঙ্কর নাথ। এই লেকচারগুলো শোনাটা একটা অভিজ্ঞতা আমাদের। এছাড়া আমরা ওই নিখিল বঙ্গ কল্যাণ সমিতি এবং ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গেও
লোকশিল্পীদের নিয়ে কিছু কাজ করতে পেরেছিলাম। আর এই শেয়ার ট্রেডিং কোচিং এর কথা যেটা শুনলেন, সেইটা হয়েছিল আমাদের ইউটিউব চ্যানেলে, অনলাইনেই করেছিলাম। একজন প্রখ্যাত শেয়ার ট্রেডিং এক্সপার্ট এবং পদার্থবিদ্যা ফিজিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর, উনি কিশোর মুখোপাধ্যায়, উনি এই কোর্সটা করিয়েছিলেন, 16 আওয়ার কোর্স। এখন এই যে লেকচার গুলো লাস্ট 3 ইয়ার্স লেকচার, এবং আমাদের এই শেয়ার ট্রেডিং এর যে কোর্সটা 8 উইকস ধরে চলেছিল, ওটা সবই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এই সেম নামে। এই চ্যানেলে আছে। কেবলমাত্র শেয়ার ট্রেডিং কোর্সটা যেহেতু আমরা 500 টাকা করে যারা পার্টিসিপেন্ট ছিলেন অল ওভার ইন্ডিয়া থেকে, আমরা একটা ফিজ নিয়েছিলাম। তার কারণ হচ্ছে যে আমাদের অন্যান্য কাজে যেহেতু কোনো টাকা পয়সার ব্যাপার ছিল না, সেগুলো এমনি পাবলিকই করা আছে, আর ফিজ নিয়েছিলাম। সেই জন্য ওটা ইউটিউব কোর্সটা আমাদের রেস্ট্রিক্টেড করা আছে। এবার কেউ যদি ওই কোর্সটা ভিডিও গুলো অ্যাক্সেস করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অ্যাক্সেস দিয়ে দেব। এইটুকু জানানো আমাদের কর্তব্য। আর এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বলেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়েরই ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসার ডক্টর কৌশিক বল, প্রতিটি লেকচারই আমাদের ওই চ্যানেলে আছে। আর প্রথম দিকের লেকচারগুলো মানে তখন আমরা অতটা টেকনিক্যালি সাউন্ড হইনি, ওই ফেসবুকে আছে। আর প্রথম বছরে আমাদের প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন মহাশয় এসেছিলেন, এবং অতীতে যারাই আমাদের সহযোগী হয়েছেন তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আজকের ওয়েবিনারে ম্যাডাম, আমরা তো ম্যাডামের প্রোফাইল দেখেছি এবং তিনি অসাধারণ কাজ করছেন। গুগল স্কলারে যে লেখা আছে সেটা পড়লে তো যথেষ্ট শ্রদ্ধা এবং সমীহ জাগে ওনার সম্পর্কে। এখন আমরা সোপানের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি যে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের কাছে যেটি সম্পর্কে ধারণা করা সবচেয়ে প্রয়োজনীয় সেই বিষয়ে কোনো আলোচনার আয়োজন করতে। আমাদের মনে হয়েছে যে জাতীয় শিক্ষানীতি 2020 ভারতের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি আমূল পরিবর্তন আনতে চাইছে, যা আমাদের মতো অভিভাবকদের কাছেও কিন্তু অচেনা। আর আমরা যখন পড়ুয়া ছিলাম, একটা কথা সংবাদপত্রে খুব পড়তাম যে শিল্পপতিরা বলেন ভারতীয় যৌবন, ইন্ডিয়ান ইউথ নাকি আনএমপ্লয়েড শুধু নয়, আসলে তারা আনএমপ্লয়েবল। কারণ কর্মজগৎ যা চাইছে তার সঙ্গে শিক্ষা জগতের কোনো যোগসূত্র নেই। শিক্ষা জগৎ নাকি নিজের মতো গজদন্ত মিনারে অবস্থান করে। আবার শিক্ষক হয়ে দেখলাম আমাদের যে গবেষণাপত্রগুলো সেগুলো পাঠাগারেই বন্দী হয়ে থাকে, এর ফলাফল বাইরের বৃহত্তর সমাজে প্রয়োগ করার কিন্তু কোনো সুযোগ নেই। এবার এনইপি 2020-তে এই ঘাটতিটা কি করে পূরণ করা যায় সেই কথা বারংবার কাগজে কলমে অন্তত বলা হয়েছে, কিন্তু পূরণ হবে কোন পথে? এদিকে চাকরির বাজার খুব আকড়া, চাকরি নেই, তাহলে স্টুডেন্টকে নিজেকে রোজগারের ব্যবস্থা করতে হবে, এবং করতে গেলে তাদের নিজস্ব উদ্যোগ, স্টার্টআপ, তাদের উদ্যোগপতি হতে হবে। এই ব্যাপারগুলো কি করে, স্টুডেন্টস ইন্টার্নশিপ করে কি সেই সমস্ত সমস্যা বা প্রহেলিকা যেগুলো আছে সেগুলো কি সমাধান হবে? সেই উত্তরটাই আমাদের কাছে নেই, আমাদের ছাত্রছাত্রীদের কাছে তো নেই, অভিভাবকদের কাছেও খুব ধোঁয়াশা হয়েই রয়েছে এখনো পর্যন্ত। সেই জন্যই আমাদের আজকের এই টপিক, এবং এই আশা করব যে এর উত্তর একটু পরেই আমরা জানবো। যে ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত আছো তারা মন দিয়ে শোনো, শর্মিষ্ঠা ম্যাম আমাদের নিশ্চয়ই একটা দিশা দেখাবেন। ওয়েলকাম ম্যাডাম। Thank you so much, Doctor- Sharada. ডক্টর শারদা মণ্ডলকে সোপানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ও এবং দীপক নিজের কাঁধে অনেকটা দায়িত্ব নিয়ে এখন ওই সংস্থাটাকে চালায়, তার জন্য ওদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাই।
আমি এবার আমাদের আজকের যেটা মূল যে আহ, অনুষ্ঠান মূল যেটা আমাদের আজকের উদ্দেশ্য, অধ্যাপনায় যিনি আছেন বিখ্যাত মানুষ ডক্টর শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, আমি তাকে অনুরোধ করছি তিনি যেন তার বক্তব্যটা শুরু করেন। আমরা উন্মুখ হয়ে আছি তার কথা শোনার জন্য। ম্যাডাম প্লিজ। থ্যাংক ইউ সো মাচ তুলসী প্রসাদ। আমি খুবই খুশি যে আজকের দিনের এরকম একটা সুন্দর সন্ধ্যায় সকলকে মিলে আমরা প্রফেসর বড়পন্ডার কথা মনে করছি। আর আমাকে আরেকটু জোরে বলা উচিত না সবাই শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি। ওকে, তো আজকের দিনে প্রফেসর বড়পন্ডার স্মরণে যে একটা অনুষ্ঠান হচ্ছে এবং তাতে যে আমি একটা অংশ নেবার সুযোগ পাচ্ছি, সেটাতে আমার খুবই ভালো লাগছে। আর প্রথমে যে কথাটা হলো যে আমাদের সমাজের ছেলেমেয়েরা চাকরি পায় না বা এমপ্লয়েবল নয়, মানে চাকরি পাওয়ার যোগ্য নয়। তো যেমন আমরা চাকরি পাওয়ার যোগ্য যদি আমরা না হই, তাহলে কি আমরা অন্য আর একটা জিনিস ভাবতে পারি যে আমরা কি চাকরি দেবার যোগ্য? হয়তো আমরা চাকরি পাচ্ছি না, কিন্তু আমরা কি এরকম কাজ করতে পারি যাতে আমরা আরো কিছু ছেলে মেয়ের, তারা আমার বয়সী হোক, আমার চেয়ে ছোট হোক, আমার চেয়ে বেশি কাজের শিক্ষাগত যোগ্যতা হোক বা আমার চেয়ে কম হোক, তাদের চাকরির যোগান কি আমি করে দিতে পারি? এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমি আজকের আলোচনাটা শুরু করছি। এবং যেহেতু একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করলে সবাই তো ফোনে বা কম্পিউটারে শুনছে, এমনিতেই মনোযোগটা একটু এদিক ওদিক হয়ে যায়, তাই কয়েকটা ছবি টবি দেখালে মানুষের মনটা একাগ্র রাখার একটা সম্ভাবনা থাকে। তাই আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে এনেছি, কিন্তু খুব বেশি পুঁথিগত কথা বলার ইচ্ছে আমার নেই। তবু আমি পাওয়ার পয়েন্টটা একটু শেয়ার করছি। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো আজকে আমি যে আলোচনাটা তোমাদের সঙ্গে করতে চাই সেটা হচ্ছে ইন্টার্নশিপ থেকে এন্টারপ্রেনিয়রশিপের যে যাত্রায় আমরা যেতে পারি কিনা। আমাদের এখানে নিশ্চয় অনেক বয়সের ছেলেমেয়েরা আছেন এবং আমার কলিগ আছেন, আমার সিনিয়ররা আছেন। তো আমার প্রধানত যেটা বলার কথা সেটা হচ্ছে চাকরি দেওয়া, চাকরি পাওয়া, তার আগেও একটা পর্ব থাকে। সেই আগের পর্বটা নিয়ে বোধহয় আমরা প্রথমে একটু ভেবে দেখি। আমরা সবাই খুব দ্বিধান্বিত, সবার সামনে অনেক রাস্তা খোলা, এবং আমাদের যারা চাকরি পেয়ে গেছে তারাও কিন্তু চাকরির সোপান ধরে কি করে আরো উঠবে সেটা নিয়েও আমরা মাঝে মাঝেই খুব চিন্তায় থাকি। আমাদের সঙ্গে তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো, তারা একটা ভাবে নিজের জীবনটাকে চিন্তা করেছিলে, কলেজে ভর্তি হয়েছিলে। তো কলেজে ভর্তি হওয়ার পর অনেকেই হয়তো আমরা ঠিক যেমনটা ভেবেছিলাম তেমন ভাবেই আমাদের কেরিয়ারগুলো শেপ আপ করে না। তখনই আমাদের মনে যে প্রশ্নটা আসে যে আমি কি ঠিক পড়াশোনা করলাম? এই ছবিটা দেখে আমি তোমাদের একটু চিন্তা করতে বলবো। আমরা প্রথমে ছোটবেলার এই ক্লাসে হাত তোলা ছবিটা নিশ্চয়ই সবার মনে আছে, যে আমরা সবাই ক্লাসে কি আনন্দ সহকারে স্কুলে পড়তাম। তারপরে মোটা মোটা বই, চশমা, পাওয়ার পয়েন্ট, বড় বড় ক্লাসরুম, কত কিছু পড়তে হলো। কিন্তু সেই করার ফলগুলো আমরা আজকে কে কিভাবে পাচ্ছি? আমি এই একটা বড় ওয়েবিনারে সবসময় উত্তর আশা করা যায় না, সেই জন্যই আমি তোমাদের জাস্ট নিজেদের মনে চিন্তা করতে বলবো যে আমরা কতজন ক্লাসের পড়ার সঙ্গে সঙ্গে আরো কিছু কাজ
বন্ধুদের সঙ্গে হোক, বড়দের সঙ্গে হোক, অন্য সামাজিক অবস্থানের মানুষদের সঙ্গে হোক, আমরা কারা কারা করেছি এবং কি করেছি। কারণ একটা ইংরেজির প্রবাদ আছে, হোয়াট দ্য হ্যান্ড ডাজ দ্য মাইন্ড রিমেম্বার্স। অর্থাৎ আমরা হাতে কলমে যেটা করি সেটা মন কিন্তু অনেক মনে রাখে। মানে ক্লাসে কানে শুনে বা আজকে তোমরা পাওয়ার পয়েন্ট দেখে যা শুনছো এগুলো কিন্তু অতটা মনে থাকে না। কিন্তু আজকে যদি তোমরা আমার সঙ্গে অ্যাকচুয়ালি একটা ইন্টার্নশিপ করতে, তাহলে কিন্তু ইন্টার্নশিপের মধ্যে দিয়ে যা শিখতে সেগুলো কিন্তু অনেক বেশি মনে থাকে। তাই ছবিটা দেখিয়ে আমি তোমাদের 1 মিনিট একটু ভাবতে বলছি যে আমরা যা পড়েছি, যা শুনেছি, আর তার সঙ্গে যা হাতে কলমে করেছি, সেগুলোর মধ্যে কোথাও কি একটা কোনো প্রভাব একটু বেশি হয়েছে? যেটা বই পড়েছিলাম আর তারপরে যদি যেটাকে দেখি কোনো একটা স্থাপত্যর মধ্যে, যদি আমরা তাজমহল সম্বন্ধে পড়েছি, তারপরে তাজমহল দেখেছি, অত বড় কথা চিন্তা না করলেও আমরা সবাই সমুদ্র, পাহাড় এগুলো ছোটবেলার জগৎই বইয়ে পড়েছি। কিন্তু এক মুহূর্ত ভাবলে কি আমরা ভাবতে পারি আমি প্রথম জীবনে যেদিন সমুদ্র দেখলাম, সেদিন কি আমার বইয়ের কথাটা মনে হয়েছিল? জলটা, ঢেউটা, আকাশের পরিব্যাপ্তিটা এনজয় করার জন্য বেশি ব্যস্ত ছিলাম। তো সবাই যদি চোখ বন্ধ করে একবার ভাবি যে আমি কি জীবনে কোনোদিন পাহাড় দেখেছি? প্রথম যেদিন পাহাড় দেখেছিলাম, প্রথম যেদিন সমুদ্র দেখেছিলাম, তার সঙ্গে তুলনা করে দেখি তো সেটা কি আমাদের মনে আছে? তার সঙ্গে তুলনা করে দেখি তো ভূগোলের ক্লাসে কোন দিন পাহাড় সমুদ্র নিয়ে আলোচনা হয়েছিল, সেটা কোন দিন হয়েছিল কিন্তু আমার মনে নেই। কিন্তু প্রথম যেদিন সমুদ্র দেখেছিলাম সেটা কিন্তু আমাদের মনে আছে। অর্থাৎ যেটা আমরা হাতে কলমে করি, যেটা আমরা জীবন দিয়ে শিখি, সেটা কিন্তু আমাদের অনেক বেশি মনে থাকে। ছবিগুলো আশা করি তোমরা দেখতে পেয়েছো, যারা ফোনেও আছো নিশ্চয়ই একটু দেখার চেষ্টা করছো। এর সঙ্গে সঙ্গে আমি যে কথাটা তোমাদের বলবো, আচ্ছা ম্যাডাম, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আপনি কি স্লাইড চেঞ্জ করছেন? হ্যাঁ করছি, দেখা যাচ্ছে না? না, ওই না, টাইটেল স্লাইডটাই হয়ে আছে। এই বাবা, আমি কি সুন্দর সুন্দর ছবি দেখালাম। আচ্ছা, আমি এন্ড শো করে আবার, এবার কি দেখা যাচ্ছে? এবার কি দেখা যাচ্ছে? একটু অপেক্ষা করি আমরা। এখনো কি দেখা যাচ্ছে না? না। আচ্ছা ম্যাডাম, যিনি আমি কি আপনাকে মেইল করে দিতে পারি স্লাইডগুলো? তাহলে আমি চাই সবাই দেখুক, কারণ আমার ছবিগুলো তো আমি অনেক যত্ন করে আজকের জন্য জোগাড় করেছি। আপনি ওই যে লেফট প্যানেলটা দেখা যাচ্ছে না, শেয়ার স্ক্রিন করে, মানে স্লাইড শোটা হচ্ছে না, কিন্তু লেফট প্যানেলটা সিলেক্ট করে দেখুন, তাহলে হবে। এবার কি হলো? না, আপনি তাহলে দীপক বাবুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, উনি আমাকে পাঠিয়ে দেবেন, তাহলে আমি দেখছি এখান থেকে শেয়ার করা যায় কিনা। এখনো কি সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড দেখা যায়নি? না, কোনো শেয়ার স্ক্রিন নেই। শেয়ার স্ক্রিনই নেই। আবার করছি, আবার করছি। এবার দেখুন দেখা যাচ্ছে? হ্যাঁ, এবারে এসেছে থার্ড স্লাইড। আচ্ছা, তাহলে হয়ে গেল সমস্যার সমাধান। এবারে কিন্তু আবার ফার্স্ট স্লাইডে গেছে। হ্যাঁ আমি দিয়েছি। এবার সেকেন্ড স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে যেটা বলছিলাম, যে আমরা পড়াশোনা করতে গিয়ে ভাবি একরকম হব, তারপরে কি সেটা হতে পারি? সেটা কি আমাদের কেরিয়ারে আমাদের রাস্তা দেখাচ্ছে? আমরা যারা চাকরি বাকরি পেয়ে গেছি, তারাও অনেক সময় দেখি নানা পথে আমাদের জীবন আমাদের ঠেলে দিচ্ছে। তাই আমরা সবসময় নানা পথে পরিচালিত হই।
তখনই আমরা ভাবি এ বাবা আমি চাকরি পেলাম না। এখানেই আমি যে আইডিয়াটা ইন্ট্রোডিউস করতে চাই সেটা হচ্ছে আমরা কি পড়েছি। এই ছোট স্লাইড, এই ছবিটায় যদি দেখা যায় যে আমরা ক্লাসের পড়ার এই ছবিটা নিশ্চয়ই সবার মনে আছে, আমরা হাত তুলে পড়ছি। এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা পড়াশোনা করেছি, ছোটবেলায় স্কুলে পড়েছি এবং সেই স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে আবার যত বড় হয়েছি কঠিন কঠিন বই পড়তে হয়েছে, পাওয়ার পয়েন্ট স্লাইড, কলেজ, ইউনিভার্সিটি, হস্টেল, কত কিছুর মধ্যে দিয়ে আমরা গেছি। এই সময় আমি একটা উদাহরণ যেটা দিলাম, কারোর কি মনে আছে ভূগোলের ক্লাসে কোন দিন প্রথম মাস্টারমশাই বা দিদিমণি আমাদের সমুদ্র কাকে বলে পড়িয়েছিলেন? সেটা হয়তো সবসময় মনে নেই, কিন্তু যেদিন যে সবাই আমরা প্রথম জীবনে যদি সমুদ্র বা পাহাড় দেখে থাকি তাহলে সেই স্মৃতিটা কিন্তু মনে অবশ্যই থেকে যায়। অর্থাৎ আমরা যেটা হাতে কলমে করি, আমরা যেটা চোখে দেখি, কানে শুনি, সেটা কিন্তু আমাদের অনেক বেশি মনে প্রবেশ করে। যেটা ইংরেজিতে খুব বলে what the hand does the mind remembers, মানে আমি যেটা হাতে করলাম সেটা আমি অনেক বেশি মনে করতে পারি। তাহলে যদি তোমরা নিজেরা একটু চিন্তা করো যে কোনগুলো ক্লাসে পড়ার জিনিস মনে আছে আর কোনগুলো বন্ধুদের সঙ্গে বা সিনিয়রদের সঙ্গে বা ছোটদের সঙ্গে কাজ করে সেই কাজগুলো মনে আছে। এই আইডিয়াটাকেই বেস করে, এই আইডিয়াটার উপরেই ভিত্তি করে আজকালকার একটা নতুন জিনিস, শব্দ যেটা খুব চলছে, সেটা হচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপের অর্থ হচ্ছে যে আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স খুঁজব। আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স খুঁজব যাতে আমার পরবর্তীতে চাকরি পেতে সুবিধা হয়। ওই একটু আগে যেটা বললাম যে পড়াশোনা করে কেরিয়ার করব এরকমই আমরা ভেবেছিলাম, কিন্তু এখন ইদানিং একটা নতুন জিনিস হয়েছে, শুধু পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়াটাই শেষ না। পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার আগে আমাকে পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু হাতে কলমের কাজ শিখতে হবে। সেই হাতে কলমের কাজটা মানে কিন্তু শুধু ইঞ্জিনিয়ারিং বা প্লাম্বিং বা কমার্স বা বিজনেস নয়। হাতে কলমের কাজটা আমাদের ইতিহাস, কালচার, আর্ট, বিজনেস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এডুকেশন সবকিছুর মধ্যেই সেই হাতে কলমের কাজটা করা যায়। এবার এই হাতে কলমের কাজের সময় আমি স্পেশালি যেটা বলতে চাই যে আমাদের যেন এরকম ধারণা না হয় যে ইন্টার্নশিপটা কেবলমাত্র তারাই করে যাদের বেশিটাই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ। তা কিন্তু না। আমি যে কারণে কিছু উদাহরণ দিচ্ছি যে ইতিহাস, ভাষাতত্ত্ব, ফিলসফি পড়াশোনা করেও আমরা কিন্তু ইন্টার্নশিপের একটা নিজেদের সুযোগ করে নিতে পারি। কি সুযোগ? না, আমরা চর্চা করতে পারি, আমরা লিখতে পারি, আমরা লেখাকে আরো সুন্দর করে এডিট করতে পারি, আমরা মিউজিয়ামে যে আর্কাইভস আছে সেগুলোকে যাতে সবার মধ্যে সবার মতন করে পাওয়া যায়। একটা বই তো যে কেউ উঠে লাইব্রেরিতে পড়তে পারে, কিন্তু সেই বইটা যাতে তার মতন করে সে এনজয় করতে পারে, তার অনেক রকম ইন্টারপ্রিটেশন করা যায়, সেইগুলো যাতে মিউজিয়ামে, আর্ট গ্যালারিতে, লাইব্রেরিতে, আর্কাইভে, বইয়ে, ম্যাগাজিনে বা অনলাইন পাবলিকেশনে করা যায়। আমি একটা সবাই জানেন হয়তো, এইখানে অনেক জ্ঞানী গুণী লোকেরা আছেন, তো আমি একটা ইন্টার্নশিপের উদাহরণ দিচ্ছি। একটি ছেলে আর্ট কলেজে পড়ে, সে ভ্যান গগের ছবি দেখে খুব মুগ্ধ এবং সে ইন্টার্নশিপ করলো। ভ্যান গগ আর্টিস্ট যার নাম আমরা জানি, যে ভ্যান গগের ওপরে আমি ইন্টার্নশিপ করব। তো সবাই ভাবলো সে হয়তো ছবিগুলোর ইতিহাস বা ছবিগুলো কোথায় পাওয়া যায় বা ছবিগুলো কেমন ভাবে রিপ্রিন্ট হচ্ছে এইসব নিয়ে লেখা করবে। সে কি করলো? সে ভ্যান গগের স্টিল লাইফ গুলো অ্যাকচুয়ালি রেপ্লিকেট করলো।
এই ধরো মেট্রো স্টেশনে যদি ওই ভ্যান গগের যে আঁকা ছবিগুলো সত্যি করে সেই ফুলদানিতে সেই ফুল এনে সেই স্টিল লাইফটা আমরা ফিজিক্যালি রেপ্লিকেট করি, এবং তখন সমস্ত ফটোগ্রাফাররা এসে কিভাবে ছবিটাকে তুলছে, মানে ভ্যান গগ যে ছবিটা এঁকেছেন সেটার উপরে আমি ইন্টার্নশিপ করতে গিয়ে আমি একটা ক্রিয়েটিভ দিক তৈরি করলাম। অর্থাৎ তোমরা যদি রাজা রবি বর্মার ছবির কথা ভাবো, রাজা রবি বর্মার ছবিতে সরস্বতী আছে, এবং আমি কুমারটুলিতে গিয়ে সরস্বতীর ওই ছবিটা দেখে বললাম যে সবাই নিজের মতন করে প্রতিমা তৈরি করো। এইগুলো হচ্ছে হাতে কলমে কোনো জিনিসকে নিজের মতন করে শেখা, এবং এই নিজের মতন করে শেখার চিন্তাধারা আমি যখনই আনবো তখনই কিন্তু আমি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আমরা শুরু করেছিলাম আলোচনাটা এই নিয়ে যে আমরা চাকরি পাই না তো কি হয়েছে, আমরা চাকরি তো দিতে পারি। আমরা চাকরি দিতে পারলে কি হবে, আমাদের নতুন কিছু চিন্তাধারা, নতুন কিছু কর্মকাণ্ডর মধ্যে দিয়ে যেতে হবে। আর সেই নতুন জিনিস করতে গেলে তবে আমার কর্মচারী লাগবে, কর্মচারী লাগলেই আমি লোকের চাকরি জোগাড় করতে পারবো। আমি তোমাদের দুটো এক্সাম্পল দিলাম আর্ট কলেজের ছাত্রদের বিষয়ে। এবার আমরা বলি এটা কোথায় করা যায়, এই যে ইন্টার্নশিপ যেটা নিয়ে এত আমরা ভাবছি, ইন্টার্নশিপ কে করবে, কোথায় করবো, বাপরে টাকা লাগবে কিনা, আমার সাবজেক্টের ইন্টার্নশিপ কোথায় হয়। সব সাবজেক্টের ইন্টার্নশিপে সব জায়গায় করা যায়। আমি এটা রিপিট করলাম, সব সাবজেক্টের ইন্টার্নশিপ সব জায়গায় করা যায়। অর্থাৎ তোমরা যদি চাও কোনো রিসার্চ ইনস্টিটিউশনে করতে পারো, খুব পড়াশোনা করার ইচ্ছে নিশ্চয়ই ইউনিভার্সিটি কলেজে নানা রকম ইন্টার্নশিপ হয়। নন প্রফিট অর্গানাইজেশনগুলো যেগুলোকে আমরা এনজিও বলি, সেগুলো নানা রকম ইন্টার্নশিপ করায়, এবং সরকারের দপ্তরেও কিন্তু ইন্টার্নশিপের অপরচুনিটি থাকে। তোমাকে শুধু ভাবতে হবে তুমি কি করতে চাও, যা পেলাম তাই করলাম এই জিনিসের মানসিকতার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে গড্ডালিখা প্রবাহে যাওয়া, যা পেলাম তাই করলাম, সেটা না করে আমাদের মূল যদি ভাবনাটা এরকম থাকে যে আমি আমার মন যেটা চাইছে, আমার যেটা করতে ভালো লাগে, আমি যেটা করে আনন্দ পাবো, এবং সেইটা নিয়ে আমি ইন্টার্নশিপ করব। আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি কি করা যায়। যদি আমি বলি রিসার্চ অর্থাৎ আমি কিছু সেকেন্ডারি ডেটা নিয়ে, মানে যে ডেটা সবার জন্য পাওয়া যায় সেই ডেটা নিয়ে রিসার্চ করলাম। আমি রিসার্চ করে দেখলাম সোপানের মতন কতগুলো অর্গানাইজেশন পশ্চিমবাংলায় আছে, এবং তারপর দেখলাম এই সোপানের মতন অর্গানাইজেশনগুলো বছরে কতবার করে ওয়েবিনার করে। তারপরে দেখলাম সেই ওয়েবিনারগুলোর মধ্যে কতগুলো সায়েন্টিফিক টপিকে হয়, কতগুলো আর্টসের টপিকে হয়। এটাও তো একটা রিসার্চ। এটার থেকেই আমরা বলতে পারবো যে কোন নন প্রফিটে কি ধরনের কাজ করলে আমরা ভালোভাবে এগোতে পারবো। আরো কিছু উদাহরণ দিই, যেমন আমরা বলি যে আমাদের লেখা, আমাদের বইয়ের ক্রিটিক, সিনেমার রিভিউ, এগুলোও কিন্তু লেখা। এই তুই সারাক্ষণ সিনেমা দেখিস, সিনেমার রিভিউ লেখা বা সিনেমার ইতিহাস লেখা, অথবা সিনেমার মধ্যে কিভাবে ছোট ছোট পশু পাখির স্টোরি ইভলভ করেছে, বা ছোট বাচ্চাদের নিয়ে কোথায় কোথায় কোন কোন সিনেমায় গান হয়েছে, এগুলো হচ্ছে ইউনিকনেস যেগুলোর মধ্যে তুমি খুঁজে পেতে পারো। মিউজিয়ামে নানা রকম এক্সিবিশন হয়, সেই এক্সিবিশনে কাজ করাটাও কিন্তু ইন্টার্নশিপের একটা অংশ। তাতে আমার ফ্রি মিউজিয়াম দেখা হয়ে যায়, তাতে মিউজিয়ামে সারাক্ষণ কাটিয়ে আমি অনেক কিছু নতুন জিনিস শিখতে পারি, যেটা আমার একদিনের ভিজিটে হয়তো হতো না। যে কোনো অফিসে বসে আমরা কিছু গতানুগতিক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে লাগাতে পারি। এছাড়া আমরা দেখি যে কমিউনিটি আউটরিচ, অর্থাৎ যারা আমার চেয়ে আন্ডার প্রিভিলেজ, আমার চেয়ে আন্ডার ইকুইপড, তাদের জন্য আমি কি করতে পারি।
এই সব কিছু মিলিয়ে কিন্তু হয় আজকে ভীষণ চালু একটা কথা আছে, ডেটা অ্যানালিসিস। ডেটা অ্যানালিসিস মানে কি? আমার কাছে কি ডেটা আছে, আমার কাছে কি তথ্য আছে, আমার কি নাম্বারস আছে, আমার কি কোয়ালিটি আছে। অর্থাৎ ডেটা অ্যানালিসিস মানে কিন্তু ভাবার কোনো কারণ নেই, খালি 1 2 3 4 হচ্ছে ডেটা। একটা লোকের সঙ্গে আর একটা লোকের ইন্টারভিউ, যেটা হয়তো 4 পাতা লেখা আছে, সেটাও কিন্তু ডেটা। সেটার থেকেও আমরা চিন্তা করতে পারি যে মানুষের চিন্তাধারা কোন দিকে এগোচ্ছে এবং সমাজে তার কি এফেক্ট হচ্ছে। এইগুলো এই আলোচনার মধ্যেই আমি তোমাদের নিয়ে যাব যে আজকের যে মূল টপিকটা, সেটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ। এন্টারপ্রেনিউরশিপ মানে এই যাই আমরা ইন্টার্নশিপ করি তার মধ্যে কি আমরা কোনো ব্যবসায়িক সুযোগ খুঁজে পাই। এই ব্যবসার সুযোগটা খুঁজে পেলে তবেই তো আমি একটা নতুন আইডিয়া নিয়ে ব্যবসা করতে পারবো। সেই ব্যবসা করলেই তো আমার প্রফিট হবে। তবে এটা মনে রাখতে হবে, ব্যবসা করলে আমায় কিছু রিস্কও নিতে হবে। তাই জন্য আমি যদি আমার সময়, টাকা পয়সা, কাজকর্ম এগুলো নিয়ে একটা ব্যবসার সুযোগ করি, তাহলেই তো আমি আবার আমার প্রথম কথায় ফিরে গেলাম, তাহলে কি আমরা চাকরি লোককে জোগাড় করে দিতে পারবো? নিশ্চয় পারবো। কারণ সেই লোকেরা তো আজকের দিনে ইন্টার্নশিপ করে এসছে, তারা তো অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে এসছে এবং তারা কিছু নিজেদের চিন্তাধারা নিয়ে এসছে। এবং এই চিন্তাধারাগুলো যখন আমি তাদের কাজের মধ্যে খুঁজে পাবো, তখন তারা অনেক স্যাটিসফাইড হয়ে আমার কাজগুলো করবে। এবং স্যাটিসফাইড হয়ে করবে বলেই আমরা কিন্তু আমাদের ব্যবসাগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি যদি ছোট্ট করে বলি, যে ছাত্র পড়াশোনা করার সঙ্গে সঙ্গে কিছু তার পছন্দের কাজের ইন্টার্নশিপ করেছে, সেই কিন্তু পারবে নতুন করে একটা চিন্তাধারা নিয়ে ব্যবসা করতে এবং সেই পারবে অন্য অনেককে চাকরির জোগান করে দিতে। এবার ব্যবসার যে ইন্টার্নশিপ, আমি একটু আগে হিস্ট্রি বা আর্টসের ইন্টার্নশিপ এর কথা বলেছি। ব্যবসা বা এন্টারপ্রেনিউরশিপের যে ইন্টার্নশিপ, এখানে মনে রাখতে হবে এরা মূলত ছোট ব্যবসায়ী এবং তাদের ব্যবসা বাড়িয়ে নিয়ে যাবার জন্য এই যে ইন্টার্নশিপ যে করে, সে হচ্ছে ইন্টার্নশিপ হচ্ছে অ্যাক্টিভিটিটা, ইন্টার্ন হচ্ছে নাউনটা। এবার এই যে ইন্টার্ন কি করছে? নয় সে ব্যবসাটাকে কোনোভাবে নতুন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নতুন জায়গায় নিয়ে যাওয়া মানেই কিন্তু খালি বিক্রি বাড়ালে হবে না। মেবি আমি প্রোডাক্টটাকে আলাদাভাবে তৈরি করব, মেবি আমি নতুন মার্কেটে যাব, অথবা আমি আর ফিজিক্যাল দোকান রাখতে চাইছি না, আমি অনলাইন বিক্রি করব। এবং এই অনলাইন বিক্রি করার জন্য আমি কিছু আমার পাওয়ার পয়েন্ট তৈরি করে ফিন্যান্সারদের বলছি যে আমাকে টাকা দাও, যেটাকে বলে হয় পিচ, প্রিপেয়ারিং আ পিচ। অর্থাৎ আমি, এটাকে একটা সুন্দর নাম আছে, তোমাদের ভালো লাগবে, এলিভেটর পিচ। এলিভেটর মানে লিফট। এই লিফটে কারোর সঙ্গে দেখা হলো, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমি এটা ব্যবসা করব, আমি ইন্টার্নশিপ করে দেখেছি এই ব্যবসাটা করা যায়। এবার আমার সঙ্গে লিফটে উঠেছেন সঞ্জীব গোয়েঙ্কা। আমাকে ওই লিফটে 1 তলার থেকে 10 তলার মধ্যে যেতে সঞ্জীব গোয়েঙ্কাকে বোঝাতে হবে এই আমার বুদ্ধি, এটা আমি ব্যবসা করতে চাই, আপনি কি আমাকে ইনভেস্ট করবেন? তার মানে লিফটে 1 তলা থেকে 10 তলার মধ্যে যেতে গেলে যতটুকু সময় পাবো, সেইটুকু সময়ের মধ্যে ছোট্ট করে বলতে হবে আমার ব্যবসার বুদ্ধিটা কি এবং আমার কেন ইনভেস্টমেন্ট লাগবে। এইটা যে বলতে পারে, সে কিন্তু শুধু নিজের ব্যবসা করে প্রফিট করবে না, এই সমাজকেও নানাভাবে ইমপ্রুভ করতে পারবে। আমরা জানি এছাড়াও নানাভাবে ইন্টার্নশিপ করা যায়, যেখানে মার্কেটকে, অর্থাৎ বাজারের চাহিদাকে কাস্টমারের চাহিদাকে বিজনেস অব্দি নিয়ে আসবে। অর্থাৎ কাস্টমাররা কি চায়, কি নেবে, সেটা যদি ব্যবসায়ী জানে, তবে সে ব্যবসাটাকে অনেক ভালোভাবে উন্নতি করতে পারবে।
এরকম অনেক ছোট ছোট উদাহরণ আমি দিতে পারি, এবং তোমাদের সঙ্গে আশা করি আমার নিশ্চয়ই কোনোদিন একবার দেখা হবে। এবং প্রফেসর বড়পান্ডা জানেন, ডক্টর দীপক বড়পান্ডা জানেন যে আমি ছাত্রছাত্রীদের সঙ্গে মিলে কাজ করতে, ক্লাস করতে খুব ভালোবাসি, এবং আশা করি তোমরা ইন্টার্নশিপ অর্থাৎ কলেজে পড়াকালীন হাতে কলমের কাজ এবং তার থেকে নিজের জীবনে একটা ব্যবসা করার বুদ্ধি জেনারেট করা কিভাবে করবে সেটা নিশ্চয়ই জানবে। আমরা অনেকে নানা পরিবেশ থেকে আসি, কিন্তু এই সবাই মিলে কাজটা করার মধ্যেই বোধহয় ইন্টার্নশিপের সার্থকতা। আমরা ইন্টার্নশিপ করতে গিয়ে নানা মহলে যাই, আমাদের ট্র্যাডিশনাল আর মডার্নের ইন্টারফেস যেখানে হয়। আমি কিন্তু ছবিগুলো এমনি এমনি দিইনি, তোমরা ছবিগুলো দেখে ভাববে যে ট্র্যাডিশনাল আর মডার্নের ইন্টারফেস হচ্ছে যে আমি শুধু কেবলমাত্র পুঁথিগত বিদ্যা করছি না, আমি হাতে কলমে সেটা শিখছি। আর হাতে কলমে শিখছি বলেই আমি আমার সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আমি তোমাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর করব, এবং তোমাদের জন্য আমি স্লাইডগুলো নিয়ে এসেছি, আমি ডক্টর বড়পান্ডাকে এটা পাঠিয়ে দেব। সো থ্যাংক ইউ এভরিবডি। ছোটদের অনেক অনেক ধন্যবাদ, বড়দের নমস্কার। আমি যে কোনো প্রশ্ন বা পরবর্তী যোগাযোগ সবকিছুর জন্য তোমাদের জন্য বিলি। অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দরভাবে আপনি বোঝালেন। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এই এত কম সময়ে সত্যিকারের হাতে কলমে ওরা কি ভাববে সেটা তো পুরোপুরি আউটলাইন করা মানে মুশকিল। এবার আপনি যেটা বললেন যে সত্যি কি অফলাইন ওয়ার্কশপ করা সম্ভব, সেটা কি করে সম্ভব হবে, এটা যদি একটু আইডিয়া দেন, কারণ আমরা খুবই আগ্রহী। এখন সত্যি কথা বলতে কি, যে ছাত্র বা ছাত্রী ইন্টার্নশিপ করতে চায় তাকে জানতে হবে এটা কিন্তু কলেজের সময়ের মধ্যে করব এবং কলেজের ক্লাস কামাই করে করব বললে হবে না। আমার কলেজের পড়ার বাইরে গিয়ে যদি আমার কিছু শেখার ইচ্ছে থাকে তবেই কিন্তু আমি ইন্টার্নশিপটা করতে পারবো। আমি একটা প্রোগ্রাম গত 10 বছর ধরে চালাচ্ছি, এবং সেখানে আমি দেখেছি ছাত্রছাত্রীরা যারা একটা এক্সট্রা এফার্ট দিতে প্রস্তুত, যারা কলেজের বিএ, বিএসসি, বিকম যাই পড়ুক, তার জন্য যে পড়াশোনা, ক্লাস অ্যাটেন্ডেন্স সবকিছু করে তা যে একটা এক্সট্রা এফার্ট দিতে প্রস্তুত, তারা কিন্তু খুবই ভালো করে ইন্টার্নশিপ করছে, ফিজিক্যালি করছে, ভালো ভালো রিওয়ার্ড পাচ্ছে, চাকরি পাচ্ছে, দেশ বিদেশে নানা জায়গায় যাচ্ছে। সেখানে এফার্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। কেউ যদি ভাবে যে ওই আমার মডিউল 4 এর একটা 2 ক্রেডিট আছে ইন্টার্নশিপ, সেই জন্য ইন্টার্নশিপ করব, তাহলে তার কাগজে কলমে ইন্টার্নশিপ করাই ভালো। কিন্তু ক্লাসের বাইরে পরিশ্রম করে, সময় দিয়ে, মোবাইলের খেলাটা একটু কম করে যদি কেউ কাজ করতে চায় তাহলে সে নিশ্চয়ই শিখতে পারবে। আমরা একটা প্রোগ্রাম চালাই এবং তাতে কোনো পয়সা লাগে না, কোনো ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপ করতে চাইলে, কিন্তু মূল কথা হচ্ছে তাকে খুব সিরিয়াসলি সময় দিতে হয়। ওই প্রোগ্রামটা সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি বা ছেলেমেয়েরা কিভাবে জানতে পারবে? আমি পাঠিয়ে দেব, কলটা পাঠিয়ে দেব। আমরা ছাত্রদের এই যে ওদের এখন একটা পরীক্ষার পর্ব শুরু হচ্ছে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, তারপরে আমরা সব ছাত্রদের ইনভলভ করি। আমি চ্যাট বক্সে আমার প্রোগ্রামের নামটা লিখে দিলাম, তাহলে ওয়েবসাইটটা লিখে দিলাম অ্যাকচুয়ালি, তা সেটা দেখে বাচ্চারা যারা ইন্টারেস্টেড তারা করতে পারবে, এবং আমি কল ফর স্টুডেন্টসটা পাঠিয়ে দেব ডক্টর বড়পান্ডাকে। দুটো রিকোয়ারমেন্ট, এক মনোযোগ দিয়ে করতে হবে, আর দুই রেগুলারলি একটু মেল হোয়াটসঅ্যাপটা ফলো করতে হবে। ছেলেমেয়েরা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো ম্যাডামের ওয়েবসাইট, ওটা তোমরা কপি করে রাখো। আর তোমাদের দিক থেকে কি কোনো প্রশ্ন আছে, বা যারা জ্ঞানী গুণী আছেন আজকে তারা কি কেউ কি ম্যাডামকে কিছু জিজ্ঞাসা করতে চান?
হ্যাঁ, তরুণদা বলতে চান তো? হ্যাঁ, তরুণদা। বলুন বলুন তরুণ বাবু। মানে আমার একটু অন্য দিক দিয়ে ভাবনাটা, আপনি সুন্দরভাবে অনেক কিছু বলেছেন যেগুলো জানতাম না, জানলাম। এই সঙ্গে একটা জিনিস জানার ইচ্ছে, আপনার যা মনে হলো আপনি অনেকদিন ধরে কাজ করছেন, অনেক অভিজ্ঞতা আছে। একটা হচ্ছে ডিমান্ড সাইডে ছাত্রদের মধ্যে তো অনেক আগ্রহ তৈরি হচ্ছে, ভালো মন্দ মিলিয়ে। কেউ বেশি সিরিয়াস, কেউ কম সিরিয়াস থাকতেই পারে, আছেও। তো আমি উল্টো দিকটা ভাবছি, মানে এরা যেখানে ইন্টার্নশিপ করতে যাবে, সেখানে তারা মানে সেইখানকার সিস্টেম, সেইখানকে তারা কতখানি উইলিংনেস হয়ে আছে, মানে উইলিং আছেন, সেইগুলো নিয়ে আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই। মোদ্দা কথা বলতে চাইছি যে যেখানে ইন্টার্নশিপ করতে যাবে স্টুডেন্টরা, সেখানে তারা কতখানি এই নতুন আইডিয়াটা, এটা একটু, আমি যদি নতুন বলছি, এটা যদিও অনেক পুরোনো সেই ধরনের কনসেপ্ট, কিন্তু একটা নতুন এখন ভাবে চিন্তা ভাবনা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমি ভুলও হতে পারি, ঠিক করে দেবেন। তো সেই যারা ইন্টার্নশিপ দেবেন, তারা কতখানি প্রস্তুত কিংবা কতখানি ওপেন, এটা যদি একটুখানি বলেন আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে, এটুকুই। আমার ধন্যবাদ। অভিজ্ঞতায় বলছি, দুটো জিনিস বলবো। এক হচ্ছে, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি MBA পড়াই, এবং আমরা প্রত্যেক বছর 60টা ছাত্রর বছরে 2বার ইন্টার্নশিপ জোগাড় করি, আমাদের কোথাও অসুবিধা হয় না। আর একটা ইন্ডিভিজুয়ালি বলবো যে আমি যে 10 বছর ধরে এই প্রোগ্রামটা করছি, আমরা প্রত্যেক বছর ইন্টার্নদের জন্য কল দিই, কিন্তু আমরা যেহেতু খুব সিরিয়াস ইন্টার্ন ছাড়া নিই না, যে মনোযোগ দিয়ে কাজ করবে এবং যে কন্টিনিউ করবে। ওই 6 সপ্তাহের ইন্টার্নশিপের জন্য কেবলমাত্র ওই হাসপাতালগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্টারে বসিয়ে রাখার জন্য নেয়, বা হোটেলগুলো অফিসে বসানোর জন্য নেয়। হয়তো সিরিয়াসলি ছাত্র বা ছাত্রী কিছু শেখার জন্য যদি করতে চায়, তাহলে একটু লম্বা সময় ধরে করতে হবে, এবং সেটাকে মনে রাখতে হবে এটা কিন্তু একটা বাড়তি পাওনা, এটা কিন্তু একটা অপরচুনিটি কাজ করার। এবং সেই কাজের মধ্যে শেখার একটা ইচ্ছে থাকলে যে কোনো অর্গানাইজেশনে, আজকাল ম্যান পাওয়ারের খুব অভাব, আজকাল ভালো কর্মীর খুব অভাব। এই যে চাকরি নেই, এটা হচ্ছে চাকরি নেই যারা চাকরি করতে চায় না তাদের জন্য। যারা চাকরি করতে চায় তাদের জন্য অনেক চাকরি আছে। ধন্যবাদ। কিছুটা ধারণা পেলাম। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে ম্যাডামকে করতে পারেন। আর কি কেউ কিছু বলবেন? না, আমরা এখনো আর কোনো প্রশ্ন পেলাম না। আমি আজকে যিনি বললেন ধর্মিষ্ঠা ব্যানার্জি ম্যাডামকে আমাদের সোপানের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি যেভাবে একটা সাবজেক্ট, আমরা যারা হয়তো কিছুটা এই সাবজেক্ট থেকে বুঝিও না, তারাও শুনলাম, খুব মন দিয়ে শুনলাম, এবং শোনার পরে মনে হলো যে হ্যাঁ, কিছুটা তো বুঝলাম। এবং যাদের মূল প্রয়োজন, যারা ভবিষ্যৎ প্রজন্মের, যারা আজকে শুনলেন, আশা করব সবাই সমৃদ্ধ হবেন। ম্যাডামের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমাদের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। এবং আমার মনে হয় একটা রাস্তা, একটা দিশা আমরা দেখতে পাবো। হতাশার কোনো জায়গা নেই, সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে এগিয়ে চলতে হবে, এবং এগিয়ে চলতে গেলে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও সেইভাবে তৈরি করতে হবে। যে লড়াইটার কথা উনি বললেন আমাদেরকে ম্যাডাম, আমরা শুনলাম, এবং আশা করব যে এটা যাদের প্রয়োজন তারা অবশ্যই এটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করলে আমাদের প্রয়াসও সফল হবে। একই সঙ্গে ম্যাডাম যে আমাদের জন্য এতটা সময় দিলেন, এতটা সময় দিয়ে আমাদেরকে বললেন, তারও একটা তিনিও হয়তো খুশি হবেন, আমাদের এই ওয়েবিনারটাও সফল হবে।
তো এই ব্যাপারে আমি যারা আজকে আমাদের এই ওয়েবিনারে জয়েন করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটু বিশেষভাবে ধন্যবাদ জানানোর জন্য আমি এবং আমাদের এই অনুষ্ঠানের শেষতম যে ইভেন্ট, ডক্টর দীপক কুমার বড়পন্ডা মহাশয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। তিনি যেন সবাইকে ধন্যবাদটা জানান এবং একই সঙ্গে আবার আগামীর জন্য আমরা যেন প্রস্তুতি শুরু করতে পারি। আমি ডক্টর দীপক বড়পন্ডাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো প্রফেসর শর্মিষ্ঠা ব্যানার্জি ম্যাডামকে। ম্যাডাম খুব ব্যস্ত থাকেন এবং ম্যাডাম একেবারেই কমিউনিটি লেভেলে নেবে কাজ করেন। আমাদের অত্যন্ত প্রিয় ম্যাডাম উনি। এবার হচ্ছে যে সেই জন্য উনি বলাতেই সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলেন এবং এই যে ইন্টার্নশিপ ব্যাপারটা প্রফেসর সারদা মণ্ডল বলেছেন যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে এখন খুব করে চাইছে এবং আমরা নানাভাবে ইন্টার্নশিপের সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমাদের মনেই হচ্ছে যে সত্যি এটা দরকার এবং সত্যি সত্যি যাতে তারা কাজ পায় সেইটা আমাদের দেখা কোথাও দরকার। সেক্ষেত্রে প্রফেসর ব্যানার্জির সিলেকশনটা ওই জায়গা থেকে ছিল, কারণ উনি একেবারেই আমি দেখেছি, আমরা জানি যে উনি বহুভাবে বহু হস্তশিল্পী এবং সাধারণ মানুষকে উনি এম্পাওয়ার করেছেন এই লেভেলে যে তারা একেবারেই দেশে বিদেশে গিয়ে নানাভাবে কাজ করছেন এবং সেই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এখানে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা আছে, তারাও কিছু শিখতে চায়, জানতে চায় এবং তারা ইন্টার্নশিপ করছে। অনেকেই এখানে আছে যারা ইন্টার্নশিপ করছে, সেক্ষেত্রে আমরাও আইডিয়া পাচ্ছি, ওরাও নতুন করে আইডিয়া পাচ্ছে। এবার আমরা ধন্যবাদ দেব এখানে সেলফ হেল্প গ্রুপ প্রমোশন ফোরামের সেক্রেটারি শ্রী তরুণ দেবনাথ আছেন। তিনি অত্যন্ত একেবারেই যাতে সারা পশ্চিমবঙ্গের স্বনির্ভর দল যারা করেন তাদের নিয়ে প্রচুর কাজ করেছেন এবং এখনো করে চলেছেন, সেই জন্য ধন্যবাদ দেব আমার বন্ধু ঘোষক তুলসী প্রসাদ দাসবাবত্রকে। সে অত্যন্ত ভালো সঞ্চালক এবং শুধু সঞ্চালক নয়, সে ডক্টর শচীন্দ্রনাথ বড়পন্ডার অত্যন্ত প্রিয় এবং ওর উদ্যোগেই এই যে মালা গাঁথার ব্যাপারটা থাকে সেটা সারা বছরও করতে থাকে। এবং ডক্টর সারদা মণ্ডলকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, কারণ উনি সোপানের সবকিছু। এছাড়াও নাম করলাম না, এখানে নন্দগোপাল পাত্র আছেন, মানে সারা পশ্চিমবঙ্গের বহু মানুষ এখানে নানাভাবে আছেন। প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আবার যারা ইন্টার্নশিপ করছো, তারা এখান থেকে ম্যাডামের কথা থেকে অনেক আইডিয়া পেয়েছো, সেটা যাতে প্র্যাকটিসে করা যায় এবং আগামী দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় সবার জন্য খোলা থাকছে, সেই জন্য সবাই এটা যেন কাজে লাগাতে পারে। সবাইকে ধন্যবাদ। দীপক বাবুর বক্তৃতার বললেন দীপক বাবু। তো সেই সঙ্গে সঙ্গে আমি আবারও আমাদের সোপানের পক্ষ থেকে ম্যাডাম ডক্টর শর্মিষ্ঠা ব্যানার্জিকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমি এই বছরের আমাদের যে এই ওয়েবিনারের সমাপ্তি যেটা আমরা ঘোষণা করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আমাদের এই প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ। ম্যাডামকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।